আলিপুরদুয়ারের শঙ্কোষ চা বাগান থেকে ফাগুডুবা পর্যন্ত যাওয়ার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল ছিল। এলাকার মানুষ দাবি করছিলেন যে এখানে রাস্তা দরকার। তো আলিপুরদুয়ারের কুমারগ্রামের সেই রাস্তা হলো, সেই রাস্তার উদ্বোধন করলেন সাংসদ প্রকাশচিক বারাইক। একই এলাকায় দুটি রাস্তা উদ্বোধনে 46 লক্ষ খরচ। फागुडुबा का जो नदी है रिवर, इधर का रास्ता हुआ, एक तरफ 12 लाख, एक तरफ 34 लाख का, टोटल 46 लाख का रास्ता है। ये ट्राइबल डिपार्टमेंट एवं बीसीडब्ल्यू के द्वारा हो रहा है। माननीय मंत्री बुलोचिक बड़ाई जी एवं मुख्यमंत्री सुश्री ममता बंदोपाध्याय के द्वारा ये रास्ता का इनॉग्रेशन हुआ। पूरा जिला में बीसीडब्ल्यू एवं ट्राइबल डिपार्टमेंट का 25 करोड़ का काम हो रहा है, जिसमें सनकोष बागान का रास्ता भी है। যখন তখন অতর্কিত হামলা, বাচ্চারা তো সবচেয়ে বেশি ভয় পেয়ে যাচ্ছে। পূর্ব মেদিনীপুরের মহিষাদলের একটি গ্রাম, যে গ্রামে হনুমানের তাণ্ডবে অতিষ্ঠ সবাই। দিনে দুপুরে হনুমানের দাপাদাপি, হামলা, হনুমানের দৌরাত্মে কাঁপছে পূর্ব মেদিনীপুরের মহিষাদলের মধ্য হিংলি এলাকায়। ঘুরে বেড়াচ্ছে হনুমানের দল। স্থানীয়দের দাবি, হনুমানের আঁচড়ে কামড়ে ক্ষতবিক্ষত অনেকে। বৃহস্পতিবার এবং শুক্রবার মিলিয়ে জখম হয়েছেন প্রায় 20 জন। আমার ছেলে রাস্তার দিকে জাস্ট বেরিয়ে গেছে, 1.5 বছরের ছেলে। তো ছেলে রাস্তার দিকে বেরিয়ে যাচ্ছে, দেখি হনুমান উল্টো দিক থেকে ছুটে আসছে। সঙ্গে সঙ্গে আমি ওকে কোলে তুলে নিলাম আর কি। যেই তুলে নিলাম, আমাকে দুটো হনুমান এসে পায়ে জড়িয়ে কামড়াতে শুরু করে দিল। এভাবে প্রত্যেকদিন ঘটনা ঘটে যাচ্ছে। কাউকে কামড়াচ্ছে, কাউকে আঁচড়ি দিয়ে চলে যাচ্ছে। প্রত্যেকেই আতঙ্কের মধ্যে। যখন তখন হনুমানের হামলা, তাণ্ডব, আতঙ্কে অনেকে রাস্তায় বেরোনো বন্ধ করেছেন। প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ। 1.5 মাস 2 মাস ধরে পাড়ার সবাই আতঙ্কে আছে হনুমানের ভয়ে। এই শাক সবজি কোনো ফলাতে দেয়নি, সবের ভয়ে ওই হনুমানের ভয়। আমরা প্রশাসনের কাছে আতঙ্কের ভয়ের নিরাপত্তা চাইছি। হনুমান ধরতে খাঁচা পাতে বন দফতর, তবে নাগাল পায়নি। মারাত্মকভাবে জখম করেছে দলের মধ্যে একটা হনুমান, বোধহয় পাগল হয়ে গেছে। আমরা বন দপ্তরকে জানিয়েছি, তারা যেটা জানাচ্ছেন এদের প্রজননের একটা বিষয় থাকে, এই কারণেই বোধহয় তারা হিংস্র হয়ে উঠে এবং সেই কারণেই এই রকম ধরনের আক্রমণাত্মক ভাবে হনুমানগুলো কামড়ায়। পূর্ব মেদিনীপুর থেকে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। কালী পুজো, যার সঙ্গে ঐতিহ্য মিশে আছে ইতিহাস। 371 বছরের পুরনো কালী পুজো দেগঙ্গার, সেই রাজা কৃষ্ণচন্দ্র রায়ের আমল থেকে আজও চলে আসছে একইভাবে। বিদ্যাধরীর পারে ধূপ ধুনোর গন্ধ। নদিয়ার কৃষ্ণনগরের রাজা ছিলেন কৃষ্ণচন্দ্র। উত্তর 24 পরগনার দেগঙ্গায় তিনি কালী পুজো শুরু করেন। 371 বছর ধরে আজও সেই পুজো চলে আসছে। বিদ্যাধরী নদীর উপর দিয়ে উনি বাণিজ্য করতে বেরিয়েছিলেন। তখন আমাদের এই বট গাছের এখানে মা সিদ্ধেশ্বরী ছিলেন, কোনো মন্দির ছিল না। উনি তখন স্বপ্নাদেশ দেয় যে আমার শ্বেতপুর নির্জন জঙ্গলের মধ্যে আমাকে একটা মন্দির করে দিতে হবে। স্বপ্নাদেশের পরে দেগঙ্গার শ্বেতপুরের এই মন্দির তৈরি করেন রাজা কৃষ্ণচন্দ্র। সেখানেই সিদ্ধেশ্বরীর প্রতিমা প্রতিষ্ঠা করা হয়। মা এখানে মুক্তকেশী। স্থানীয়দের দাবি, এটি রাজা কৃষ্ণচন্দ্রের প্রতিষ্ঠা করা 371 বছরের পুরনো প্রতিমা। 5 বছর পর পর রং করা হয়। এখানে মানসিক বলি হয়, আর মায়ের 3টে পুজো হয় এখানে। বাৎসরিক পুজো, একটা মায়ের প্রতিষ্ঠা দিবস হয়, কালী পুজো হয়, রটন্ডী কালী পুজো হয়, সব প্রত্যেক পুজোই বলি হয়। খুব জাগ্রত মা, খুব জাগ্রত মা। খালি হাতে মায়ের কাছ থেকে কেউ ফেরেনি। উত্তর 24 পরগনা থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা।
আফগানিস্তানের খবরে নজর রাখতে হবে, কারণ যুদ্ধবিরতি 48 ঘন্টার তারপরেই পাকিস্তানের আবার হামলা, আকাশপথে হামলা করা হয়েছে এবং এই আকাশপথে হামলায় আফগানিস্তানে বড় সড় আঘাত। আফগানিস্তানের পাকতিকা প্রদেশে আকাশপথে হামলা চালায় পাকিস্তান। 3 জন ক্রিকেটারের মৃত্যু হয়েছে, 3 জন ক্রিকেটার সহ মোট 8 জনের মৃত্যু হয়েছে। 3 ক্রিকেটার কবির, শিফগতুল্লাহ, হারুন এবং 3 ক্রিকেটারের মৃত্যু প্রতিবাদে নভেম্বরের ত্রিদেশীয় সিরিজ থেকে দল তুলে নিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। আরো জানবো এই বিষয়ে, আমার সঙ্গে পারাদীপ রয়েছেন ফোনে। পারাদীপ, দেখো তো, যেমনটা তুমি বলছিলে যে একদিকে যখন যুদ্ধবিরতি চলছিল, সেই যুদ্ধবিরতি লঙ্ঘন করে এমন সময় এই হামলা বা এয়ার স্ট্রাইক করা হয়েছে যখন দোহাতে 2 দেশের কূটনৈতিক ব্যক্তিরা, 2 দেশের প্রতিনিধি দল তারা মিলিত হবেন। এবং এই যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তোমায় জানিয়ে রাখি যে আন্তর্জাতিক ক্রিকেটে আবারও তার রেস পড়লো। 17ই নভেম্বর থেকে 29শে নভেম্বর পাকিস্তানের মাটিতে ত্রিদেশীয় সিরিজ হওয়ার কথা ছিল, যেখানে অংশগ্রহণ করার কথা ছিল আফগানিস্তান, শ্রীলঙ্কা এবং পাকিস্তানে। কিন্তু এই যে ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু আফগানিস্তান ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই তারা জানিয়ে দিয়েছে যে এই ত্রিদেশীয় টুর্নামেন্ট থেকে তারা নাম প্রত্যাহার করে নিচ্ছে। এবং শুধু তাই নয়, এই ঘটনা যে ক্রিকেটের পরিপন্থী, ক্রিকেটের জন্য একটা শোকের ছায়া নিয়ে এসেছে, সেটাও কিন্তু আফগানিস্তান ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়েছে। তবে এর পরেই কিন্তু আমরা যেটা দেখেছি যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের যিনি চেয়ারম্যান নাকভি, মাহসিন নাকভি, তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে বিকল্প এই আফগানিস্তান নাম প্রত্যাহার করে নিচ্ছে, তার একটা বিকল্প চিন্তা ভাবনা পাকিস্তান ক্রিকেট বোর্ড করছে এবং অদূর ভবিষ্যতে খুব তাড়াতাড়ি পিসিবি এবং আইসিসি মিলে একটা সিদ্ধান্তে আসবে যে আফগানিস্তানের পরিবর্তে কোন দেশকে তারা এই ত্রিদেশীয় টুর্নামেন্টে জায়গা দেবে বা সুযোগ করে দেবে, সেই বিষয়েও কিন্তু আমাদের নজর থাকবে। অতনু, নক্কারজনক ঘটনা, নিঃসন্দেহে নক্কারজনক ঘটনা। একটি দেশের 3 জন ক্রিকেটার মারা যাচ্ছেন, যে দেশ এই হামলা চালিয়েছে সেই দেশের সঙ্গে আর কি করেই বা খেলা যায়। আফগানিস্তানের সিদ্ধান্ত, আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে যে তারা কোনোভাবে এই ত্রিদেশীয় সিরিজ খেলছে না, তাদের দল তুলে নিচ্ছে। পাকিস্তানের সঙ্গে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের খেলার কথা ছিল, এবার পাকিস্তান আর শ্রীলঙ্কার সঙ্গে 3 নম্বর দল কারা হবে। পাক ক্রিকেট বোর্ড কাদেরকে তাদের এই টুর্নামেন্টে আনতে পারে সেটা সময় বলবে। তবে আফগানিস্তান ফুঁসছে। পাকতিকা প্রদেশের উরগুন জেলার কাছে যে হামলা চালানো হয়েছে তাতে 3 জন ক্রিকেটারের মৃত্যু হয়েছে। গভীরভাবে শোকাহত আফগানিস্তান ক্রিকেট বোর্ড। ক্রিকেটাররা একটি বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলতে গিয়েছিলেন পাকতিকার রাজধানী শারানায় এবং সেখানেই তখন আকাশপথে হামলা, 3 ক্রিকেটারের মৃত্যু। এই যেন বহু চর্চিত সিনেমার একেবারে আঁখো দেখি হাল, চোখের সামনে দাউ দাউ করে জ্বলছে ট্রেন চলছে। যখন ট্রেনে আগুন ধরে গেল, 3টে কামরায় আগুন ধরে গেছে, সঙ্গে সঙ্গে চালক থামালেন। পাঞ্জাবের ঘটনা, পাঞ্জাবের এই ট্রেনটি সিরহিল স্টেশনের কাছে আগুন লেগে যায়। অমৃতসর থেকে সহরসা যাচ্ছিল গরিব রাথ এক্সপ্রেস। ধোঁয়া বেরোতে দেখে এই ট্রেন থামিয়ে দেন চালকরা, দ্রুত যাত্রীদের নিচে নামিয়ে নেওয়া হয়। 3টি কোচ ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রেনের, কিন্তু কিভাবে আগুন লেগেছে এখনো জানা যায়নি। শাসন থানায় মিসিং ডায়েরি ছিল, এক যুবক নিখোঁজ হয়ে গিয়েছেন। সেই যুবকের দেহ উদ্ধার হলো ভেরি থেকে। কি জানা যাচ্ছে, আমার সঙ্গে জিয়াউল রয়েছেন এই বিষয়ে। জিয়াউল, দেখো, শাসনের একটি মেচো ভেড়ি থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করে এলাকার মানুষজন দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। মূলত এই যুবক গতকাল থেকে মিসিং ছিল, অর্থাৎ তিনি নিখোঁজ ছিল, অর্থাৎ তিনি মাছের ব্যবসায়ী। সকালে মাছ কিনে যখন ব্যবসা করার জন্য বেরিয়েছিলেন, সেই সময় থেকেই নিখোঁজ হয়ে যায়। তারপরে দিনভর খোঁজাখুঁজি, রাতেও খোঁজাখুঁজি, তারপরে শাসন থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবারের পক্ষ থেকে। আজকে সকালে, অর্থাৎ বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার দূরে একটি মেচো ভেড়িতে, অর্থাৎ সেখানে সাইকেল নিয়ে সেখানে পড়েছিল
ছিল, এমনটাই দেখেছেন এলাকার মানুষ বা প্রত্যক্ষদর্শীরা। মূলত কি কারণে এই মৃত্যু এখনো পর্যন্ত স্পষ্ট না হলেও এলাকার মানুষজন বলছেন যে এই মৃতের সঙ্গে রয়েছে একটি সাইকেল, ফলে তিনি হুড়মুড়িয়ে সম্ভব জলে পড়ে এবং সেখান থেকে তার মৃত্যু এমনটাও কিন্তু মনে করা হচ্ছে। কিন্তু কি কারণে এই মৃত্যু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। ইতিমধ্যে পুলিশ উদ্ধার করে তদন্ত শুরু করেছে, কিন্তু এলাকার মানুষ বা তার পরিবারের দাবি যে তার কোনো শত্রুতা ছিল না, কিন্তু কি উদ্দেশ্যে এই মৃতদেহ জলে পড়ে রয়েছে সবটা তদন্ত দেখছে শাসন থানার পুলিশ। অতন্য ধন্যবাদ। ও নিজের থেকে 8-10 কেজি মাছ কিনেছে, কিনে নিয়ে বললো আমি পাড়ায় গিয়ে বেচবো বলে ওর আব্বার বলে চলে এসছে। ওর আব্বা আড়তে ছিল। তারপর ওই সকালতে কাল সন্ধ্যেবেলা আবার খোঁজাখুঁজি হলো, খানিকটা পেলাম না। ওর আব্বা আবার থানায় গিয়েছিল, মিটিং ডায়েরি মনে হয় করেছে। আজকে সকালবেলা আমি বাড়িতে আছি, আমার এই ভেড়ির লোকই ফোন করেছে, ওরা আড়তে ছিল, ওরা কালকেও জাল টেনেছে। সকালবেলা ফোন করলো, বলে এই ব্যাপার একটু গিয়ে দেখো দিদি। তারপর আমি বাড়ির থেকে এসে দেখলাম এখানে সাইকেল নিয়ে উল্টে পড়ে আছে। আমার ছেলে আমার কাছে বলছে যে আমার দুটো মাছ দাও, আমি বাসা করবো। তখন আমি 8 কেজি রুই মাছ দিই। যত বেলা যায় তত আমি ফোন করি। যখন পাই না থানায় গেছিলেন? হ্যাঁ, থানায় গিয়েছিলাম। আজকে সকালে ওরা জাল টেনেছি আমার এই ভেড়িতে, আর আমার ভাইপো ছিল। ওর কাছে হঠাৎ গ্রামের একটা ছেলে বাগান বাড়ি, সে ফোন করেছে। ফোন করে বলছি এখানে একটা সাইকেল দেখা যাচ্ছে। যখনই বলেছে তখন আমার সন্দেহ আছে। তখন আমি মনে হয় বলছি চলো দেখি, তাড়াতাড়ি যাই। এসে দেখি আমার আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের চকোয়াখাতি পঞ্চায়েত। তো এই চকোয়াখাতি পঞ্চায়েতে যে সরকারি প্রকল্পের যে পোস্টারগুলো থাকে, সেই পোস্টার সব উধাও হয়ে গেছে। কেন? অভিযোগ উঠছে এটা বিজেপি পরিচালিত পঞ্চায়েত, তাই এই ধরনের পক্ষপাতিত্ব করা হচ্ছে, গ্রাহকদের বঞ্চিত করা হচ্ছে। রাজকুমার রয়েছে সরাসরি আমার সঙ্গে। রাজকুমার, অভিযোগের ভিত্তি কি? দেখো অতনুদা, অভিযোগের যথেষ্ট ভিত্তি রয়েছে। তার কারণ আমরা সাধারণত অন্যান্য গ্রাম পঞ্চায়েতে যেমন দেখি যে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে খাদ্যশ্রী সমস্ত যে রাজ্য সরকারের যে বিভিন্ন প্রকল্প রয়েছে, সেই প্রকল্পগুলো জনসাধারণ যদি সুবিধা পেতে হয় তাদের কি করণীয় নয়, কোথায় কোন কাগজ জমা দিতে হয়, কোন পরিষেবায় কি পাওয়া যায়, এই সমস্ত কিন্তু গ্রাহকদের সুবিধার্থে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত অফিস, বিডিও অফিসে টাঙানো থাকে। কিন্তু এই যে আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের চকোয়াখাতি গ্রাম পঞ্চায়েতে সেই রকম কিন্তু কোনো রকম পোস্টার, ফেস্টুন এইরকম কিন্তু প্রচার প্রসার কিন্তু দেখা যাচ্ছে না। শুধু তাই নয়, কয়েকটি ফেস্টুন রয়েছে, দেখা যাচ্ছে যে সেগুলো মুড়িয়ে রাখা হয়েছে। ফলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে অভিযোগটা করা হয়েছে, সেই অভিযোগের কিন্তু যথেষ্ট ভিত্তি রয়েছে বলেই আমাদের মনে হচ্ছে। যদিও এই অভিযোগ, তৃণমূল কংগ্রেসের এই যে অভিযোগ ঘিরে রাজনীতি সরগরম হয়েছে, প্রধান যিনি আছেন তিনি কিন্তু এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। অতনুদা, ধন্যবাদ। আমার চকোয়াখাতি জিপিতে দেখতে পাচ্ছি যেটা আর কি, যেটা মমতা ব্যানার্জি যে 72টা প্রকল্প, যে প্রকল্পের মাধ্যমে সাধারণ পাবলিক উপকৃত হচ্ছে। আমাদের চকোয়াখাতি জিপিতে বিজেপি শাসিত যে জিপি, সেই জিপিতে যে পোস্টারগুলো আছে, হয়তো প্রধান সেই পোস্টারগুলো ঘরে চেপটা করে রাখছে, হয়তো কর্মচারীরা একদিন টাঙাইছে, এবার গুটিয়ে রাখছে। প্রধান এটা কারচুপি করছে। প্রধান চাচ্ছে যেন এখানকার পাবলিক জানুক যে এখানে মমতা ব্যানার্জি এই অঞ্চলে কোনো কাজ দিচ্ছে না, সুযোগ সুবিধা হচ্ছে না। কাজ করতে বলা হয় আমাদের থেকে আমরা সেরকমই কাজ করে যাচ্ছি। এই যে পোস্টারগুলো গুছিয়ে রাখা, এটা একেবারে ভুল।